আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকে তোমাদের সাথে আছি আমি নাফিউস সামাদ আবির। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই ক্লাসটা দেখতেই পাচ্ছ, এইচএসসি ইকোনমিক্সের সাজেশনের উপর বেস করে একটা ক্লাস। তো কোন কোন টপিক বা হচ্ছে বিষয়বস্তু যেগুলো হচ্ছে তোমার এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, এই ক্লাসটা করলে যদি তোমার ওভারঅল পুরো বইটা সম্পর্কে ধারণা থাকে, তাহলে এই একটা ক্লাস করে তুমি এইচএসসিতে ইকোনমিক্সে 100% কমন পাইতে পারো। 100% কমন তোমার জন্য কোনো বিষয়ই হবে না যদি এই ক্লাসটা ঠিকমতো দেখো আর বই সম্পর্কে যদি তোমার ধারণা থাকে। তো এই ক্লাসটাতে মূলত আমি আলোচনা করব যে ইন ডিটেলসে আমি আলোচনা করব যে তোমার জন্য কোন টপিক বা কোন বিষয়গুলা গুরুত্বপূর্ণ, যেগুলা থেকে তুমি এইচএসসিতে সিকিউ কমন পাবা। আর এটা হবে, আমি পুরো ক্লাসটা যেটা নেব সেটা নেব হচ্ছে অধ্যায় ভিত্তিক, ঠিক আছে? অধ্যায় ভিত্তিক আমি তোমাকে বলে দিব যে এই টপিকগুলা গুরুত্বপূর্ণ, এইগুলা পড়লেই তুমি ভালো করতে পারবা এইচএসসিতে। তো মোটামুটি তো বুঝতে পারতেছো কি নিয়ে আলোচনা হবে। তো দেরি না করে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। দেখো, এইচএসসিতে তোমার এমসিকিউ সিকিউ আসে হচ্ছে 11টা। এই 11টা সিকিউ দেখবা মোস্টলি হচ্ছে কি প্রতি চ্যাপ্টার থেকে একটা, প্রতি চ্যাপ্টার একটা তুমি পাবা। টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 10টা। 10 ইন্টু 1 10টা। আর সাধারণত দ্বিতীয় অধ্যায় থেকে একটা বেশি আসে। এছাড়া তুমি পরে হচ্ছে আর একটা এক্সট্রা পাবা, যেটা হচ্ছে কি তোমার 11টা সিকিউ আসবে। এইখান থেকে তোমাকে আনসার করতে হবে কয়টা? 7টা। তো যেহেতু প্রতি চ্যাপ্টার থেকে একটা আসে, দ্বিতীয় থেকে 2টা আসে, সেই হিসেবে আমরা বলতে পারি যে আসলে 7টা চ্যাপ্টার যদি তোমার পড়া থাকে সিকিউ এর জন্য, 7টা চ্যাপ্টার এনাফ। কিন্তু এমসিকিউ তো আবার থাকে 30টা, সেটা তো হচ্ছে কি তোমার 10টা চ্যাপ্টার থেকেই। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু পুরো বই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, নইলে কিন্তু এমসিকিউ কমন পাবা না। সিকিউ অনেকে ফাঁকিবাজি করে 6-7টা চ্যাপ্টার পরে যে এইগুলা থেকে আসলে আনসার করে দিব। যাই হোক, তো তোমাদের হচ্ছে মোটামুটি একটা ধারণা তো পাইলা যে প্রতি চ্যাপ্টার থেকে যেহেতু একটা সিকিউ আসবে, তো আমি তোমাকে যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে খুবই স্বল্প। যেমন ধরো যে 2টা বা 3টা টপিক পড়ে যেন তুমি হচ্ছে একটা সিকিউ কমন পাও, ঠিক আছে? এইভাবেই আমি তোমাকে এই পুরো ক্লাসে দেখায় দিব। তো চলো আমরা যদি শুরু করি অধ্যায় 1 নিয়ে। অধ্যায় 1, অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যা যেগুলো আছে সেইগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর বিভিন্ন দেশ, মানে চ্যাপ্টারটার নাম তো জানো যে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো এটার মধ্যে তোমাকে ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, আর অর্থনীতির এরিয়া বা অর্থনীতি কিভাবে কাজ করে, কেন অর্থনীতির উদ্ভব হয়েছে, এই সকল কিছু তুমি মোটামুটি একটা ধারণা পাও। তো এই অধ্যায় 1 ফার্স্ট অধ্যায়ে সিকিউ এর জন্য তাহলে তোমার কোন টপিকগুলা জরুরি? দেখো, প্রথম একটা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা। তো এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে একটা সিকিউ তুমি পাইতে পারো। ওকে, আমি দেখায় দিই, একটা চিত্র দিয়ে দেখায় দেব যে কি ধরনের তুমি হচ্ছে পাবা। এটা হচ্ছে কি একটা উৎপাদন সম্ভাবনা রেখা, তাই না? এটার মধ্যে আমরা হচ্ছে কি বিভিন্ন দ্রব্যের সংমিশ্রণ দেখতে পাই। ধরো এটা এক্স দ্রব্য, এটা ওয়াই দ্রব্য। তো এইখানে যদি এক্স আমি হচ্ছে 10 একক উৎপাদন করি, ওয়াই উৎপাদন করতে পারি হচ্ছে ধরো 40। এক্স যদি আমি হচ্ছে 20 একক উৎপাদন করতে চাই, ওয়াই আমাকে নিতে হয় ধরো 20। একটা আনুমানিক মান আমি তোমারে দিয়ে দিলাম। তো এই যে এইরকম উৎপাদন সম্ভাবনা রেখা থেকে তোমার একটা প্রশ্ন থাকবে, হয় এই চিত্রটা দেওয়া থাকবে যেটা দিয়ে তুমি উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করবা, নইলে কি থাকবে? ছক থাকবে, ছক। তো তোমাকে দিতে পারে যে ছক থেকে অঙ্কন, অথবা
চিত্র থেকে ব্যাখ্যা। এই হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা থেকে গতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর তাহলে ঘতে কি আসবে তোমার জন্য? ঘতে থাকতে পারে, আমরা দেখছি উৎপাদন সম্ভাবনা রেখার দুইটা, আমরা এটাকে বিন্দু দ্বারা নির্দেশ করি, এ বি সি ডি। তো তোমাকে হচ্ছে এরকম, এখানে এই বিন্দুটারে দিবে হচ্ছে ই, আর বাইরে আর একটা বিন্দু দিয়ে দিবে এফ। তো তোমাকে ঘতে বলতে পারে যে এই ই এফ এটা কি সম্ভব কিনা, মানে এখানে তোমার ই বিন্দুতে এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব কি না। আচ্ছা, আমি একটু আগে আরেকটা জিনিস আলোচনা করে নিই। এই ছক থেকে ব্যাখ্যা যদি থাকে, ছক থেকে ব্যাখ্যা যদি থাকে, তাহলে আবার চিত্রের বর্ণনাটা আসবে না, ই এফ এর বর্ণনাটা আসবে না। তখন তোমার আসবে কি যে এই যে এক্স 20 ওয়াই 40 এইটা সম্ভব কি না। তাহলে হচ্ছে কি একই সাথে দুটি উৎপাদন সম্ভব কি না, এইটা দিতে পারে। আর নইলে তোমাকে দিবে হচ্ছে এই যে এইটা ই এফ, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে কি এটা অর্জন করা সম্ভব, ই বিন্দুতে উৎপাদন সম্ভব, কিন্তু যেহেতু আমার উৎপাদন সম্ভাবনা রেখার হচ্ছে কি একেবারে উপরে আঁকলে সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হয়, তাহলে সেইটা আমাকে চিন্তা করতে হবে যে আমার এফিশিয়েন্ট পয়েন্ট না, ই বিন্দু আমার জন্য এফিশিয়েন্ট না, এই জন্য উৎপাদন সম্ভব হলেও এটা কাম্য নয়। তাহলে কাম্য নয় একটা বিন্দু তোমাকে দেখাবে, কাম্য নয় বিন্দু। আরেকটা হচ্ছে কি এফ, এফ তো আমার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, তাইলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি অর্জনযোগ্য। তো এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে যদি আসে, এইটাই তোমার আসবে। হয় ছক থেকে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে বলবে, তারপর তোমারে বলবে হচ্ছে কি এই চিত্র থেকে ব্যাখ্যা দিতে বলতে পারে, আবার হচ্ছে কি ওইখানে দুইটা বিন্দুতে উৎপাদন করা সম্ভব কি না এই ধরনের দিবে। তো এই যে ছক থেকে অঙ্কন যেটা বলছি, এটা আবার হচ্ছে কি তোমার উদ্দীপক আকারেও আসতে পারে, ঠিক আছে, উদ্দীপক আকারেও এটা প্রশ্ন হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা থেকে কি প্রশ্ন আসতে পারে সেটার একটা ধারণা। এই চারটা বা এই টাইপের প্রশ্নের বাইরে সাধারণত আসে না। এবার আসি, এটা কিন্তু প্রথম অধ্যায় শেষ না, ঠিক আছে, প্রথম অধ্যায়ের আরেকটু পার্ট আমার বাকি আছে, ঠিক আছে, ওইটুকু আমি যদি বলি সেটা হচ্ছে তোমার আরেকটা জিনিস হচ্ছে অর্থব্যবস্থা। অর্থব্যবস্থা থেকে তোমার প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে? ধরো গতে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক এই দুইটার ব্যাখ্যায় সবচেয়ে বেশি আসে, ঠিক আছে, এই দুইটার ব্যাখ্যায় সবচেয়ে বেশি আসে। খুব কম, রেয়ারলি হচ্ছে মিশ্রটা আসে, ঠিক আছে, মিশ্র যে আসে না তা না, তবে কম আসে, ঠিক আছে। গতে সাধারণত ধনতান্ত্রিক অথবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ব্যাখ্যায় থাকে। ঘতে তোমার কি ধরনের প্রশ্ন থাকবে? ঘতে হয় থাকবে হচ্ছে দুটি অর্থব্যবস্থার তুলনা, এটা থাকতে পারে, অথবা কোন অর্থব্যবস্থা উত্তম, এইভাবে লেখা থাকতে পারে, ঠিক আছে। কোন অর্থব্যবস্থা উত্তম যদি আসে, তাহলে সাধারণত যদি আসে তাহলে এটা উল্লেখ করা থাকে একটা অর্থব্যবস্থা হবে মিশ্র, ঠিক আছে, যদি আসে তাহলে একটি হচ্ছে কি মিশ্র হয়, তখন এইটাই সবচেয়ে উত্তম। তাহলে উত্তমের সময় তুমি মনে রাখবে যে মিশ্র উত্তম,
আরেকটা জিনিস, যদি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিকের মধ্যে কোনটা উত্তম, এইটা যদি আসে, ঠিক আছে, এইটা যদি আসে, সেই ক্ষেত্রে তোমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক কোনটার পক্ষে, ঠিক আছে। উদ্দীপকেও দেখবো অনেক সময় একটু বায়াসনেস থাকে আর কি। তো উদ্দীপক যেটার পক্ষে সেইটারে উত্তম বলবা, কারণ উদ্দীপকে তোমার একটা হিন্ট দিচ্ছে যে আমি এইটারে উত্তম মনে করতেছি, তাহলে উদ্দীপক যেটার পক্ষে সেটারে তুমি উত্তম ধরবা। আর নইলে সাধারণত কোন অর্থব্যবস্থা উত্তম সেটার ক্ষেত্রে মিশ্র আসে। তাইলে দুইটা টপিক তোমার পড়লেই তুমি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন সহজে কমন পাওয়া যাবা। এক হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, আর দুই হচ্ছে কি অর্থ ব্যবস্থা। তো বিভিন্ন দেশের অর্থ ব্যবস্থাগুলো যদি তোমার জানা থাকে তাইলেই হবে। এখন এই অর্থ ব্যবস্থাগুলো সহজে মনে রাখার উপায় কি? চারটা শব্দ যদি তুমি মনে রাখতে পারো তাহলেই হবে। উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ। এই চারটা যদি মনে রাখতে পারো তাহলেই হবে। ধনতান্ত্রিকের ক্ষেত্রে বেসরকারি, ব্যক্তিগত, ঠিক আছে। এই যে ব্যক্তিগত বেসরকারি উদ্যোগে উৎপাদন হয়, বন্টন হয় কি ব্যক্তিগত উদ্যোগে, ভোগ, ভোক্তা যেহেতু স্বাধীন সে নিজের মন যাচায় তা উৎপাদন করে, আর বেসরকারিভাবে বিনিয়োগ হয়, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নাই। সমাজতান্ত্রিকে কর্তৃপক্ষ, উৎপাদন কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হয় বা সরকারি, কেবলমাত্র সরকারি আছে দুইটা। আর মিশ্রর কথা যদি আসে, উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগে সরকারি, ব্যক্তিগত বা বেসরকারি উভয় রকমেরই হচ্ছে কি আমরা দেখতে পাই। উৎপাদন কাজ, বন্টন, ভোগ, বিনিয়োগ সকল কিছু কি সরকারি, ব্যক্তিগত, বেসরকারি দুইভাবেই হয়ে থাকে। তাইলে তোমার এই হচ্ছে উপায় সহজে মনে রাখার জন্য, উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ কিভাবে হচ্ছে না হচ্ছে, আর অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলা কি কি, এগুলো সুন্দর করে তুমি যদি তুলে ধরো তাহলে যদি অর্থব্যবস্থা থেকে প্রশ্ন আসে খুব সহজেই আনসার করতে পারবা। তো এই জিনিসটা তোমরা একটু দেখে রাখো। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের সাজেশন। এবারে আমরা যদি যাই তাহলে আমরা যাব হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টা হচ্ছে কি তোমাদের বইয়ে অর্থনীতির প্রথম পত্রের সবচেয়ে বড় অধ্যায়। প্রথম অধ্যায়ে তোমাকে জাস্ট অর্থনীতির পরিচয় দেয়, বিস্তারিত আলোচনা কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ে আইসাই করে, যে অর্থনীতির প্রতিটা টপিক, প্রতিটা টার্ম খুব সহজে বোঝার জন্য তোমার হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়তে হবে। তো দ্বিতীয় অধ্যায়ে প্রশ্নের অপশন কিন্তু অনেক বেশি, এই জন্য এই দ্বিতীয় অধ্যায়টা থেকে তোমাকে পড়তেও হবে একটু বেশি পরিমাণে। তারপরেও দেখা যায় যে খুব সহজেই তুমি ধরে ফেলতে পারবা যদি জানো যে কোন কোন টপিক থেকে তোমাকে প্রশ্ন দেয়। দেখো, তোমাকে চাহিদা বিধি দিবে, হয়তো চাহিদা বিধির ব্যাখ্যা, তো এটা দুই রকম ভাবে দিতে পারে। এক হচ্ছে চাহিদা রেখা অঙ্কন করতে দিতে পারে, আর হচ্ছে চাহিদা সমীকরণ থেকে দিতে পারে। তো দুই ধরনের হইতে পারে, এক হচ্ছে আচ্ছা এখানে লিখি নাই, ছক থেকে চাহিদা রেখা, আরেক হচ্ছে কি চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা। সেম জিনিসটা আসতে পারে তোমার যোগান রেখা, তাহলে কি ছক থেকে যোগান রেখা, যোগান সমীকরণ থেকে যোগান রেখা। যোগান সমীকরণ থেকে যোগান রেখা খুব কম আসে, এই জিনিসটা খুব কম আসে,
ঠিক আছে, এটাই খুব কম আসে। ছক থেকে চাহিদা রেখা অঙ্কন অথবা চাহিদাবিদের হচ্ছে একটা ব্যাখ্যা তোমার কাছে চাইতে পারে। একটা ছক দেওয়া থাকবে, ছক দিয়ে তোমাকে লাগবে যে উদ্দীপকে কোন বিধিটি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো, তখন তুমি কেবলমাত্র চাহিদা বিধি ব্যাখ্যা করবা। তবে চিত্র দেওয়াটা খুবই ভালো। ঠিক আছে, যখনই বলবে তুমি হচ্ছে চাহিদা রেখার ব্যাখ্যা দাও, তখন চিত্র অঙ্কনটা একদম সুন্দর করে করবা। এটা হচ্ছে তোমাদের জন্য একটা সাজেশন। তাহলে চাহিদা রেখা অঙ্কন করাটা যদি তুমি ভালো করে পারো তাহলে চাহিদা বিধি পারবা। যোগান রেখা যদি আঁকতে পারো তাহলে যোগান সম্পর্কে যে কোনো কিছু লিখতে পারবা। তাহলে এইটা দিয়ে তোমার গটা মোটামুটি হয়ে যাবে। তারপর ঘতে হচ্ছে যে জিনিসটা বেশি আসে সেটা হচ্ছে কি দ্রব্যের প্রকৃতি। দ্রব্যের প্রকৃতি নির্ণয়। এখন দ্রব্যের প্রকৃতি নির্ণয় করার জন্য তোমার কি কি আছে? চাহিদার দাম, আয়, হারাহারি, এই তিনটা স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এই স্থিতিস্থাপকতার ম্যাথ দিতে পারে। ও আচ্ছা, গতেও স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলতে পারে। এটা যদি খুব কম সময়ে হয়, স্থিতিস্থাপকতা নির্ণয় এটা খুব কম সময়ে তোমার বলবে। ঠিক আছে, স্থিতিস্থাপকতা নির্ণয় করার কথা তোমাকে খুব কম সময় বলবে। সাধারণত ঘতেই বলবে যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতি উপর কি মন্তব্য করো, বা স্থিতিস্থাপকতা অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। সেক্ষেত্রে তোমার স্থিতিস্থাপকতার ম্যাথটা করে দিতে হবে। তো গতেও মাঝে মধ্যে দিয়ে দেয়, খুব কম সময়, 1-2টা বোর্ডে হচ্ছে আসছে হয়তো, সেই জন্য আমি এই জিনিসটা রাখলাম আর কি। আর ঘতে হচ্ছে কি চাহিদার দাম, আয় আর স্থিতিস্থাপকতা, এই জিনিসটা। এছাড়া আর যে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। ঠিক আছে, যোগান বিধিরও চাহিদা যোগান দুইটাই তো আছে যেহেতু, তাহলে চাহিদা বিধির ব্যতিক্রম, যোগান বিধির ব্যতিক্রম। তাহলে এখানে তোমার হলো 3টা প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন। এর পাশাপাশি আরেকটা টপিক যেটা থেকে একটা সিকিউ আসতে পারে সেটা হচ্ছে দেখো ভারসাম্য। ঠিক আছে, ভারসাম্য থেকে তোমার যেটা আসবে সেটা হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। এটা হচ্ছে তোমার গতে। আর ঘতে তোমাকে হচ্ছে কি এই যে ভারসাম্য দাম এবং পরিমাণের উপরে একটা দিবে, যেটা তো হচ্ছে সম্ভব না আর কি। আচ্ছা, আমি একটু লিখে দিই, উদ্ধৃত বা ঘাটতি। এই যে একটা সিচুয়েশন আছে, সেই জিনিসটা তোমাকে দেখাবে। আমি যদি একটু চিত্রের মাধ্যমে ছোট্ট করে এখানে দেখায় দেই, এটা হচ্ছে তোমার একটা, এই যে এটা হচ্ছে কি ভারসাম্য দাম। তো তোমাকে দিবে হচ্ছে এই একটা বিন্দু অথবা এই একটা বিন্দু, যে এইগুলাতে হচ্ছে কি উৎপাদন করা সম্ভব কিনা বা হচ্ছে কিনা। তাহলে এইখানে যদি হয় এটা হচ্ছে কি যোগান, এটা হচ্ছে চাহিদা, তাহলে চাহিদা বেশি যোগান কম, এখানে হচ্ছে ঘাটতি, আর এখানে হচ্ছে কি উদ্ধৃত। তো গতে থাকবে হচ্ছে এই ভারসাম্যটা নির্ণয় করা, ঘতে এই উদ্ধৃত আর ঘাটতি, এই দুইটা সিচুয়েশন দেখানো। এইটা আবার কি সরাসরিও দিতে পারে, ছকেও দিতে পারে, আবার কি সমীকরণও দিতে পারে। সবচেয়ে সমীকরণটাই বেশি আসে, সাধারণত সমীকরণ থেকেই এই জিনিসটা কি বেশি দেওয়া হয়। তাহলে এই হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়ের মোটামুটি একটা সাজেশন। এইটুকু থেকে আশা করা যায় তুমি 2টা না পারলেও একটা সিকিউ অন্তত পারবা। একটু ভালো করে যদি তোমরা দেখে রাখো তাহলে দ্বিতীয় অধ্যায়ে এইটুকুতেই হবে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে খুব সম্ভবত আমরা একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে উপযোগ। হ্যাঁ, উপযোগ পার্টটা মিস করে গেছি। এইখান থেকে একটা প্রশ্ন তো তোমার থাকতে পারে, এইগুলা থেকে মিলে একটা প্রশ্ন থাকবে। তো উপযোগের ক্ষেত্রে হচ্ছে কি
মোট ও প্রান্তিক উপযোগ রেখা আর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। এই জন্য আমি ভাবতেছিলাম যে কিছু একটা মিসিং লাগতেছে, ঠিক আছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এইটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দিয়ে রাখো, ঠিক আছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা মিস দেওয়া যাবে না। তাহলে এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কমপ্লিট সাজেশন। এখন যদি আমি তৃতীয় অধ্যায়ে যাই, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন, ঠিক আছে। এই যে মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন, এগুলা নির্ণয় করা ও চিত্র, নির্ণয় ও চিত্র, এগুলা যদি ভালো করে করতে পারো হয়ে যাবে। তারপরে থাকবে হচ্ছে কি তোমার আয়, ঠিক আছে। এই যে মোট আয়, গড় আয়, তারপরে ব্যয়ের ক্ষেত্রে মোট ব্যয়, গড় ব্যয়, এগুলা গুরুত্বপূর্ণ, কি অবশ্যই নির্ণয় করা এবং চিত্র অঙ্কন করা। এছাড়া তোমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এসি ও এমসি এর সম্পর্ক। এই যে এসি এমসি এর সম্পর্ক এইটা। এছাড়া যে জিনিসটা তোমার আসে সেটা হচ্ছে কি দীর্ঘকালীন, স্বল্পকালীন। তো এই হচ্ছে তোমার মোটামুটি তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিক যেগুলা আছে। তোমার মোট উৎপাদন রেখা অঙ্কন করতে বলতে পারে, এই যে মোট উৎপাদন রেখা কেমনে, এই যে মোট উৎপাদন রেখা এমনি, ঠিক আছে। এটা একটু বেশি নিচে নেমে গেছে, ঠিক আছে। মোট উৎপাদন, এটা হচ্ছে কি মোট উৎপাদন রেখা। প্রান্তিক উৎপাদন রেখাটা কিরকম হয়, এরকম হয়ে থাকে, বাম দিক থেকে ডান দিকে নিম্ন। তো উপযোগের মতোই এই জিনিসটাও সেম ভাবে তুমি এঁকে ফেলতে পারো। কষ্টের ক্ষেত্রে মোট ব্যয় রেখাটা সাধারণত এরকম হয়ে থাকে। আর এসি এমসি এর সম্পর্ক যদি আমি একটু বলি, এসি এমসিটা হবে কি এরকম। এসি রেখা হচ্ছে কি ইউ আকৃতির হয়, এসিকে নিচ থেকে উপরের দিকে ছেদ করে, আর এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি হয়। তো এই হচ্ছে তোমার মোটামুটি একটা আলোচনা যে তৃতীয় অধ্যায় থেকে তুমি কিভাবে উত্তর করতে পারো। তাহলে তৃতীয় অধ্যায় তোমার মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন, মোট আয়, গড় আয়, মোট ব্যয়, গড় ব্যয়, এই জিনিসগুলো যদি একটু ভালো করে পড়ো তাহলে খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবা। তাহলে এই হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়ের সাজেশন। এবারে আমরা যদি হচ্ছে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করি। চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কি বাজার। তো চতুর্থ অধ্যায়ে আমার আলোচ্য বিষয়গুলো খুবই সহজ, তেমন কঠিন কিছুই না। দেখো তোমার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি বাজারের বৈশিষ্ট্য, এই একটা যাবে, এটা সাধারণত গতে আসে, ঠিক আছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, এগুলাই সাধারণত কি আসে। তাহলে আমি তোমার লিখে দিই কোনগুলো গুরুত্বপূর্ণ। পূর্ণ প্রতিযোগিতা, একচেটিয়া, আবার কি একচেটিয়ার সাথে কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলকও আছে, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি অলিগোপলি, এই তিনটাই সাধারণত তুমি দেখতে পাবা। আরো যেগুলো আছে ডুওপলি, ডুওপসনি, মনোপসনি, অলিগোপসনি, সেগুলো সাধারণত আসে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া, অলিগোপলি। আরেকটা হচ্ছে কি সময়ের ভিত্তিতে যে বাজারগুলো হয়, সময়ের ভিত্তিতে সেটা থেকেও সাধারণত হয়।
যে অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন এই বাজারগুলোর কোনটা সেটার বৈশিষ্ট্য আসতে পারে। তারপর হচ্ছে কি বাজারের তুলনা আসতে পারে, তুলনা, ঠিক আছে, বাজারের তুলনা, দুইটা বাজারের মধ্যে বৈশিষ্ট্যগুলোর তুলনা করবা। এছাড়াও তোমার গতে যেটা আসতে পারে, গতে যেটা আসতে পারে সেটা হচ্ছে কি ভারসাম্য, হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা আর হচ্ছে একচেটিয়া বাজারের ভারসাম্য যেটা আছে। অর্থাৎ এই ভারসাম্য বলতে কি তুমি বুঝবা যে মুনাফা, যে মুনাফা কিভাবে হয়। তো তিন ধরনের মুনাফা হয়, আমরা যদি একটু লিখে ফেলি মুনাফার বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এক হচ্ছে কি স্বাভাবিক, আরেকটা হচ্ছে অতিরিক্ত, আরেকটা হচ্ছে কি ক্ষতি স্বীকার করে উৎপাদন। তো এই তিন ধরনের সিচুয়েশন আমরা দেখতে পাই। তো একচেটিয়া বাজারের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রটা আমি দেখাই দিই তোমাদেরকে। পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এরকম হয়ে থাকে সাধারণত, তাই না? তাহলে এখানে যদি তুমি হচ্ছে এই এটা হচ্ছে এমসি, এ হচ্ছে এসি, তাহলে পি ইকুয়াল টু এসি হলে স্বাভাবিক মুনাফা। আবার এটারই আরেকটা চিত্র হচ্ছে কি, যদি হচ্ছে এসিটা হচ্ছে কি নিচে থাকে, এই তো আচ্ছা এই চিত্রগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা আমি চিত্র এই অল্প জায়গায় চিত্র হতে আর যাব না, বিস্তারিত আলোচনায় যাব না, তোমাদের বেসিক যে আইডিয়াটা আছে। আচ্ছা আমি এয়ারটা দেখাই দিই, একচেটিয়ারটা দেখাই দিই। একটা একচেটিয়ারতে হচ্ছে এ আর এম আর আলাদা আলাদা হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এ হচ্ছে এমসি, তারপরে হচ্ছে তোমার, আর উল্টা লিখে ফেলছি না, এটা হচ্ছে এমআর, এটা হচ্ছে এআর। ওকে, এইটাই হচ্ছে তোমার ধরো এই বিন্দুতে, এটা একটু জায়গা নিয়ে আঁকলে ভালো হবে, এইখানে আঁকি। এই হচ্ছে এমআর, এই হচ্ছে এআর, এইখানে ধরো এই যে এমআর ইকুয়াল টু এমসি হচ্ছে ভারসাম্য। ভারসাম্য থেকে একটু ডানে সরে গেছি আমি যদিও, আচ্ছা এই লেখাটা। তো এইখানে হচ্ছে সে দাম নির্ণয় করবে। এসি যদি হচ্ছে এই বরাবর থাকে তাহলে হচ্ছে কি স্বাভাবিক, এসি যদি হচ্ছে নিচে থাকে তাহলে হচ্ছে অতিরিক্ত, আর এসি যদি হচ্ছে উপরে থাকে তাহলে ক্ষতি স্বীকার করে উৎপাদন। সেম জিনিসটাও এইখানেও হবে। এসি নিচে থাকলে হচ্ছে কি অতিরিক্ত মুনাফা, এসি যদি হচ্ছে সমান হয়, পি ইকুয়াল টু এসি যদি সমান হয় তাহলে হচ্ছে কি স্বাভাবিক, আর যদি এসি উপরে থাকে তাহলে হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন। আর এটার মধ্যে তোমার এভিসিটাও থাকে যুক্ত, কারণ এভিসি রেখার সাথেও তুলনা করতে হয় যে কখন ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে, ঠিক আছে, কিন্তু কখন সে আর উৎপাদন করবে না। তাহলে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিন ধরনের, যে স্বাভাবিক, অতিরিক্ত আর ক্ষতি, এই তিনটা তুমি যদি মনে রাখো তাহলে খুব সহজেই তুমি চতুর্থ অধ্যায় আনসার করতে পারবা। এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রেও একচেটিয়া বাজারের ক্ষেত্রেও যে কোনো একটা কনফার্ম চলে আসবেই। 90% টাইমে হচ্ছে এই দুইটা থেকেই, এই যে চিত্র দুইটা দেখাইলাম সেগুলার একটাই আসে। ওকে, এবার আমি যাই পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায় শ্রমবাজার, তাই না? শ্রমের ক্ষেত্রে তোমার কয়েকটা জিনিস জানলেই হবে। একটা হচ্ছে শ্রমের যোগান, শ্রমের যোগান রেখা, ঠিক আছে। শ্রমের যোগান রেখাই 90% টাইমে তোমার চলে আসে। তারপরে হচ্ছে মজুরি নির্ণয়, এই জিনিসটাও মাঝে মধ্যে চলে আসে। তাহলে শ্রমের যোগান রেখা, মজুরি, এই জিনিসটা হচ্ছে। তারপরে হচ্ছে কি একটা কোশ্চেন খুবই কমন, শ্রমকে জীবন্ত উপকরণ বলা হয় কেন? ঠিক আছে, এই জিনিসটা প্রায়ই আসে। আরেকটা জিনিস মনে রাখবো, আন্তর্জাতিক শ্রমবাজার, এইটাও অনেক সময় চলে আসে।
ঠিক আছে, আন্তর্জাতিক শ্রমবাজার এটাও চলে আসে বাংলাদেশের সাপেক্ষে। আন্তর্জাতিক শ্রমবাজার কিভাবে কাজ করে, সেখানে মজুরি কিভাবে নির্ধারিত হয়, শ্রমের যোগান রেখা অঙ্কন করা। শ্রমের যোগান রেখাটা যদি তোমাদেরকে আমি দেখাই, শ্রমের যোগান রেখাটা সাধারণত হচ্ছে কি, মজুরি ধরো W1, তাহলে শ্রমের যোগান এতটুকু। মজুরি ধরো W2 হয়েছে, তাহলে শ্রমের যোগান বাড়ছে। মজুরি যদি W3 হয়ে যায়, তাহলে শ্রমের যোগান কি আবার কমে যাবে। তাহলে শ্রমের যোগান রেখাটা হয় সাধারণত এরকম। ঠিক আছে, এই হচ্ছে শ্রমের যোগান রেখা। ভিতরে বিপরীতমুখী, পশ্চাৎমুখী হয় আর কি। কেন হয় এটা যদি ব্যাখ্যা চাও, তাহলে সহজ হিসাব যে মজুরি যখন সে বাড়বে তখন শ্রমের যোগান বাড়াবে, কিন্তু যখন মজুরি আরো বাড়ায় দেওয়া হবে, সে তখন কি করবে জানো, সে চিন্তা করবে যে আমি আগে কাজ করলে যা পাইতাম এখন তার চেয়ে কম কাজ করলেও তো বেশি পাচ্ছি, সমান কাজ করে বেশি টাকা পাচ্ছি, তাহলে বাকি সময়টা আমি বিশ্রাম নিব। সংখ্যা দিয়ে উদাহরণ দিই, ধরো তোমাকে প্রথমে কেউ 500 টাকা দিত, ঠিক আছে, 500 টাকা মজুরিতে তুমি কাজ করতা, ভালো কথা, এটা ধরো 500 টাকা। তারপর সেখান থেকে বাড়ায় 1000 টাকা করা হইলো, তুমি বেশি মনোযোগ দিয়ে কাজ করবে, শ্রমের যোগান বেড়ে যাবে, তুমি আরো কাজ করতে উদ্দীপিত হবে। কিন্তু যখনই তোমার মজুরি 1500 টাকা করে ফেলা হবে, আগে তো তুমি এই পরিমাণ মজুরি দিয়ে শ্রম দিয়ে হচ্ছে কি 500 টাকা পাইতা, এখন 1500 পাচ্ছ, তখন তুমি চিন্তা করবা যে এখন তো আমি রিচ, এখন আমি বিশ্রাম করব, রেস্ট করব, একটু আরাম আয়েশ করব। তো এই কারণ হচ্ছে কি তুমি কষ্ট করা কমায় দিবা। আগে 500 টাকা মজুরিতে সপ্তাহে 7 দিন খাটতা, তাহলে পাইতে হচ্ছে 3500 টাকা। এখন 2 দিন কাজ করলেই পাচ্ছ 3000 টাকা, তাহলে তুমি বাকি 4 দিন করবে আরাম করি, বা 3 দিন কাজ করবা, বাকি 4 দিন বলবা আরাম করি। তো আগে যেখানে 7 দিন কাজ করতে, এখন সেখানে 3 দিন কাজ করবা, কারণ এখন 3 দিন কাজ করেই বেশি পরিমাণে টাকা তুমি পাচ্ছ। তাহলে এখন তো আর এত শ্রম আগের মতো দিবা না, তাই না? এই কারণে শ্রমের যোগান রেখা হচ্ছে কি পশ্চাৎমুখী হয়। তাহলে এই যে এই জিনিসগুলোই সাধারণত আসে, মজুরি নির্ধারণ, মজুরি নির্ণয়, বা তুমি মূলত হচ্ছে কি শ্রমের যোগান, শ্রমের চাহিদাও তো মিস করে গেছে, হ্যাঁ, শ্রমের চাহিদা, শ্রমের যোগান, মজুরি নির্ণয়, আন্তর্জাতিক শ্রমবাজার, এই জিনিসগুলো যদি পড়ো তাহলে খুব সহজে হচ্ছে কি তোমার এই শ্রমবাজার বা পঞ্চম অধ্যায়টা খুব সহজেই কভার হবে। এবারে যদি আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে যাই, ষষ্ঠ অধ্যায় হচ্ছে কি মূলধন। প্রকারভেদ, গঠনের প্রক্রিয়া, মূলধনের যোগান আর মূলধন গঠনের সমস্যা। এই জিনিসগুলো যদি তোমার জানা থাকে তাহলে খুব সহজেই তুমি ষষ্ঠ অধ্যায় থেকে আনসার করতে পারবা। সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় তুমি কি জিনিসগুলো নিয়ে দেখবে দেখো, লিখে দিচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠান, কারবার, ঠিক আছে, এক মালিকানা, যৌথ মূলধনী, অংশীদারিত্ব, এই তিনটা যদি জানা থাকে তাহলে তোমার কিন্তু সপ্তম অধ্যায়ের 50% কমপ্লিট। বাকি হচ্ছে সংগঠনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য ও গুরুত্ব, এটা যদি তুমি জানো তাহলে তোমার আরো 30% কমপ্লিট। বাকি 20%-এর জন্য তুমি পড়বো হচ্ছে এনজিও। ঠিক আছে, এই তোমার এইটুকুই। ব্যবসা প্রতিষ্ঠান বা কারবার, যে এক মালিকানা কারবার, অংশীদারিত্ব কারবার, যৌথ মূলধনী কারবার, এগুলো তুমি ভালো করে জানবা। তারপরে সংগঠনের যে বৈশিষ্ট্য ও গুরুত্ব রয়েছে, উৎপাদন করার ক্ষেত্রে সংগঠন কি কি বৈশিষ্ট্য ধারণ করে এবং সংগঠন কেন গুরুত্বপূর্ণ, বা সংগঠনের জায়গায় এখানে কিন্তু উদ্যোক্তাও লেখা থাকতে পারে, ঠিক আছে, উদ্যোক্তা লেখা থাকতে পারে। তাহলে এই যদি হয়ে যায় তাহলে মোটামুটি তোমার সপ্তম অধ্যায় কভার। এবারে যদি আমি যাই অষ্টম অধ্যায়, খাজনা, তিনটা টপিক লিখে দেবো, ঠিক আছে। এক হচ্ছে মোট খাজনা, নিম খাজনা, নিট খাজনা, বাস, আর কোনো কিছুর দরকার নাই। এগুলো হচ্ছে কি নির্ণয় করা, তুমি হচ্ছে ভালো করে শিখবা। নির্ণয় করা, বৈশিষ্ট্য,
আর হচ্ছে কি তুলনা। এই যে তিনটা জিনিস যদি তুমি জানো, এই তিনটা টপিকের তিনটা কাজ, মোট খাজনা, নিম খাজনা, নিট খাজনা নির্ণয় করবা, তার বৈশিষ্ট্য জানবা, তুলনা করবা। এই জিনিসগুলো যদি তুমি সহজ করে জেনে যাও তাহলে কি খাজনা থেকে যেই প্রশ্ন আসবে সেগুলা তুমি পারবা। আরেকটা জিনিস হচ্ছে চিত্রগুলো একটু দেখো, ঠিক আছে? চিত্রগুলো খাজনাতে কিন্তু কেবলমাত্র ম্যাথ আছে এরকম না, খাজনা নির্ণয় করার চিত্র আছে বেশ কয়েকটা, এই চিত্রগুলো একটু দেখা রেখো তাহলেই হবে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের কি অষ্টম অধ্যায় পর্যন্ত। এবারে আমরা যদি নবম অধ্যায়ে যাই তাহলে দেখতে পাবো এই অধ্যায়টা আলোচনা করা হচ্ছে সামগ্রিক আয় এবং ব্যয় নিয়ে। তাহলে অধ্যায় 9 সামগ্রিক আয় ও ব্যয়। তো সামগ্রিক আয় ও ব্যয়ের জন্য তোমার যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে কি জিডিপি, জিএনপি, জিএনআই এগুলা বের করা। আর এটার জন্য তোমার সবচেয়ে বেশি দরকার যে সামগ্রিক ব্যয় অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচারে সবচেয়ে বেশি যেই সমীকরণটা তোমার দরকার সেটা হচ্ছে এইটা, নেট এক্সপোর্ট। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ভেঙে লিখে দিই, তোমাদের বইয়ে নেট এক্সপোর্ট হিসেবে দেওয়া নাই। প্লাস এক্স মাইনাস এম, এই যে এই সূত্রটা হচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি লাগবে, কারণ ব্যয়ের দিক থেকে নির্ণয়টাই আমরা সবচেয়ে বেশি দেখি। তো সামগ্রিক আয় ও ব্যয়, ঠিক আছে, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি নির্ণয়ের পদ্ধতিগুলো জানতে হবে। সামগ্রিক আয় বা ব্যয় কিভাবে নির্ণয় করা হয়, নির্ণয়ের তিনটি পদ্ধতি আছে। এই নির্ণয় বানানটাই ভুল করতেছি, অবস্থা, নির্ণয় পদ্ধতি, নির্ণয় পদ্ধতি। যদি সামগ্রিক আয় ও ব্যয় নির্ণয় পদ্ধতি ভালো করে পড়া থাকে তাহলে হবে। প্রত্যেকটা এই যে তিনটি নির্ণয় পদ্ধতি আমি লিখে দিই, তিনটি নির্ণয় পদ্ধতি, এর মধ্যে কোনটি উত্তম এটা আসতে পারে ঘতে, সাধারণত আসে ঘতে যে কোনটি উত্তম, তিনটা পদ্ধতির মধ্যে বা দুইটা পদ্ধতির মধ্যে কোনটা উত্তম সেটা আসতে পারে। ঠিক আছে, তাহলে সামগ্রিক আয় ও ব্যয় নির্ণয় করা, জিডিপি, জিএনপি, জিএনআই, তারপরে এনএনপি, এনএনআই, এই জিনিসগুলো নির্ণয় করাও তোমার জানতে হবে। যেমন এন যখন থাকবে তখন হচ্ছে কি যেটাই থাকবে জিএনপি, এনএনপি তার মানে হচ্ছে কি জিএনপি মাইনাস সিসি এ, এনএনআই এর ক্ষেত্রে জিএনআই মাইনাস সিসি এ। এইভাবে হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয় নির্ণয় করাটা যদি তুমি ভালো করে জানো তাহলে তোমার মোটামুটি কমন পড়ে যাবে। এছাড়া হচ্ছে কি তোমার ভোগ, বিনিয়োগ, সঞ্চয়, এই তিনটা রেখা, ভোগ রেখা, বিনিয়োগ রেখা, সঞ্চয় রেখা, বা ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, এগুলো আসবেই। ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় তুমি যখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা তখন মোটামুটি চলে আসবে। তাহলে এ হচ্ছে তোমার মোটামুটি একটা ধারণা যে সামগ্রিক আয় ব্যয় থেকে তোমার কোন জিনিসগুলো মাস্ট জানতে হবে। এর পাশাপাশি যে জিনিসটা তোমাকে লাগবে সেটা হচ্ছে কি ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা। নির্ণয়, এই যে জিনিসটা যদি তোমার জানা থাকে তাহলেই হবে। সাধারণত এটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করাটা তোমাকে দিবে, বিভিন্ন রকম ব্যয় দেওয়া থাকবে, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। আবার বলবে যে সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ভারসাম্য জাতীয় আয়ের কি হবে, নেট এক্সপোর্ট যদি বাড়ে বা কমে তাহলে কি হবে, এই ধরনের এটা থাকে ঘতে। আর গতে হচ্ছে কি তোমাকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে দিতে পারে। এটা আবার হচ্ছে কি দুই খাত, তারপর হচ্ছে তিন খাত বিশিষ্ট অর্থনীতি, তিন খাত, পরে মুক্ত অর্থনীতি, এইগুলোর জন্য হচ্ছে কি তোমার নির্ণয় করতে বলবে। তাহলে এই হচ্ছে তোমার অধ্যায় 9। এবার আসি অধ্যায় 10। অধ্যায় 10-এর নাম হচ্ছে কি মুদ্রা ও ব্যাংক। তো মুদ্রা ও ব্যাংক যেহেতু, তাহলে তোমার প্রথমেই লাগবে হচ্ছে কি মুদ্রার চাহিদা, যোগান, মুদ্রার বৈশিষ্ট্য, এটা জানবা। তারপর হচ্ছে ফিশারের মুদ্রা তত্ত্ব, মুদ্রার জন্য এইটুকু। ওকে, তারপরে 2-এ যদি আমি ব্যাংক পার্ট থেকে যাই, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক,
আর হচ্ছে অনলাইন ও মোবাইল ব্যাংকিং। এই হচ্ছে তোমার দশম অধ্যায়ের জন্য কি কি জানা দরকার। মুদ্রার চাহিদা, যোগান, মুদ্রার বৈশিষ্ট্য, ফিশারের মুদ্রা তত্ত্বটা ভালো করে পড়বা, একদম মাস্ট পড়বা ফিশারের মুদ্রা তত্ত্ব। আর হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে এটা কি জানবা, বৈশিষ্ট্য আর হচ্ছে তুলনা। এইগুলা যদি তোমার জানা থাকে তাহলে খুব সহজেই দশম অধ্যায় থেকেও আনসার করতে পারবা। তাহলে এই গেল ওভারঅল আমাদের কি প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ টপিক কি কি। অর্থনীতি দ্বিতীয় পত্রের জন্য তুমি অধ্যায় ভিত্তিক যদি চিন্তা করো, দ্বিতীয় পত্র আমি লিখে দিই, দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের জন্য তোমার দরকার যে যে টপিকগুলো, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ইতিহাস, ইতিহাস হচ্ছে তিনটা যুগ খুব সম্ভবত দেওয়া আছে, বা যে কয়টা যুগ দেওয়া আছে, যে বিভিন্ন যুগ, ঠিক আছে, বিভিন্ন যুগে বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল এই জিনিসটা তোমার ব্যাখ্যা করতে হবে। যে পাকিস্তান আমলে কি ছিল, ব্রিটিশ আমলে কি ছিল, এবং একেবারে অতীতে কি ছিল বাংলাদেশের অর্থনীতির ইতিহাস। এরপর যে জিনিসটা তোমার দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, অর্থনীতির বৈশিষ্ট্য ও গতিধারা, যে বর্তমানে বা ভবিষ্যতে সেটা কোন দিকে যাবে, বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে কেমন হইতে পারে, সেই গতিধারা অতীতকাল থেকে এখন কেমন অবস্থা এবং ভবিষ্যতে কেমন যাইতে পারে, এই সকল বিস্তারিত যদি তুমি ব্যাখ্যা জানতে পারো তাহলে তোমার মোটামুটি হয়ে যাবে। এই দুইটা জিনিস, বাংলাদেশের অর্থনীতির যে ইতিহাসগুলো আছে, বিভিন্ন যুগে বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল এইটা। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থান থেকেও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। ভৌগোলিক অবস্থানটা আমি একটু স্পেশাল মেনশন দিয়ে রাখতেছি, এটাও তোমরা একটু দেখবা যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেমন, এখানে যে পরিবেশ, মাটির বৈশিষ্ট্য বা টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, এইগুলোও একটু তোমরা কি ভালো করে দেখে রাখবা। ওকে, এবারে যদি আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই, দ্বিতীয় অধ্যায় কৃষি, তাই তো, বাংলাদেশের কৃষি। তো বাংলাদেশের কৃষির জন্য তোমার সবসময় জানতে হবে হচ্ছে কি খামার কি, খামার সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। হচ্ছে খামার বৈশিষ্ট্য, প্রকারভেদ, তারপর হচ্ছে কৃষি পণ্য বিপণন, এটার ক্ষেত্রেও জানতে হবে তোমার কি বৈশিষ্ট্য, সমস্যা, তারপরে সমাধান। তারপরে 3 নম্বর, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই বড়, তো এক দুইটা টপিক দিয়ে এটা কাভার হবে না, স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছো। এটার ক্ষেত্রে 3-4টা টপিক তোমাকে একটু পড়তেই হবে, ঠিক আছে। তারপরে শস্য বহুমুখীকরণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, শস্য বহুমুখীকরণ। তারপরে তোমার যেটা দরকার সেটা হচ্ছে কৃষিতে জৈব প্রযুক্তি ও আইসিটি এর ব্যবহার। তাহলে এই হচ্ছে তোমার 4টা মোটামুটি টপিক, যেগুলা জানলে তুমি দ্বিতীয় অধ্যায় থেকে একটা সিকিউ কমন পেয়ে যাবা। তৃতীয় অধ্যায়, শিল্প। তো বাংলাদেশের শিল্প তো অনেক রকম আছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে তোমার সবসময় মাথা রাখতে হবে সর্বশেষ শিল্পনীতিটা তুমি মুখস্থ করবা, ঠিক আছে। সর্বশেষ শিল্পনীতি এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে 2022, ঠিক আছে, শিল্পনীতি 2022
এটা তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে শিল্পের প্রকারভেদ, বৈশিষ্ট্য। ওকে, এখন আমি কিছু স্পেশাল শিল্পের উল্লেখ দিয়ে দিব, ঠিক আছে? কয়েকটা স্পেশাল শিল্প আছে যেগুলো হচ্ছে তোমার জানতেই হবে। এর মধ্যে পাট, চামড়া, আমদানি বিকল্প, রপ্তানিমুখী, এই শিল্পগুলা তুমি, ঠিক আছে? আর একটা শিল্প আছে যে একাই এই সবগুলার সমান গুরুত্ব বহন করে, এই জন্য তারা আমি দেখলাম আলাদা, সে হচ্ছে তৈরি পোশাক, ঠিক আছে? সাধারণত পাট, চামড়া, আমদানি বিকল্প, রপ্তানিমুখী এই যে শিল্প আছে এইগুলা দিয়ে একটা সিকিউ হয়, আর তৈরি পোশাক দিয়ে আসলে কেবল তৈরি পোশাক দিয়ে একটা সিকিউ চলে আসে। কেন? কারণ তৈরি পোশাকের হচ্ছে কি বৈশিষ্ট্য, গুরুত্ব, সমস্যা, এই তিনটা জিনিসই আছে। আর সেগুলো হচ্ছে কি আমরা কিভাবে সমাধান করব, সেই সমাধানের উপায়টাও জানতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার শিল্পর ক্ষেত্রে। আরেকটা জিনিস, না ওইটা হচ্ছে এই তোমার দরকার নেই আপাতত। এই কয়টা জিনিস জানলেই তুমি মনে করা যায় মোটামুটি কমন পড়ে যাবে। অর্থাৎ শিল্প সম্পর্কিত যত কিছু আছে সেগুলো তুমি যদি একটু ভালো করে জেনে রাখো, পাট শিল্প, চামড়া শিল্প, আমদানি বিকল্প শিল্প, রপ্তানি শিল্প, রপ্তানিমুখী শিল্প, আর এদিকে হচ্ছে কি তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক শিল্পটা মাস্ট, এটা থেকে এমসিকিউ তুমি 100% পাবাই। এই অধ্যায় থেকে এমসিকিউ থাকবে, ওটা দেখবা তৈরি পোশাক থেকেই দিয়ে দিছে। আর সিকিউ এর ক্ষেত্রেও তৈরি পোশাক শিল্প থেকে কি সিকিউ থাকে। তো এই হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সাজেশন। মোটামুটি এই জিনিসগুলো যদি পড়ো তাহলে তৃতীয় অধ্যায়টা আশা করা যায় তোমার কভার হয়ে যাবে। তাহলে এরপর যদি আমরা চতুর্থ অধ্যায়ে যাই, চতুর্থ অধ্যায়ের জন্য তুমি কি কি জিনিস পাবা চতুর্থ অধ্যায়? চতুর্থ অধ্যায় হচ্ছে জনসংখ্যা নিয়ে। তাহলে তোমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে জনসংখ্যার নির্ধারক। নির্ধারক সমূহ তুমি একদম ভালো করে পড়ে ফেলবা। তারপর হচ্ছে তোমার দুইটা তত্ত্ব, একটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই গেল দুইটা জনসংখ্যা তত্ত্ব। তারপরে তুমি জানবা হচ্ছে যে বাংলাদেশের সাথে কোন তত্ত্বটা সামঞ্জস্যপূর্ণ। তত্ত্ব, ঠিক আছে? আর লাস্ট যেটা তোমার জানতে হবে সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। কি কি বৈশিষ্ট্য, উপায়, সমস্যা, এটসেট্রা এটসেট্রা, যে জিনিসগুলো বেসিক তোমার থাকে। অর্থাৎ কর্মসংস্থান সম্পর্কে মোটামুটি যদি তুমি জানো তাহলে এই চতুর্থ অধ্যায় তোমার কভার হয়ে যাবে। পঞ্চম অধ্যায় খাদ্য নিরাপত্তা। তো খাদ্য নিরাপত্তার জন্য তোমার দরকার হচ্ছে কি, খাদ্য নিরাপত্তা কি, খাদ্য নিরাপত্তার বৈশিষ্ট্য, সেগুলো আর কি। খাদ্য নিরাপত্তার বিস্তারিত তুমি জানবা। বিস্তারিতর মধ্যে কি কি থাকবে? খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা, এই জিনিসগুলো আর কি, ইটিস যেগুলো আছে আর কি খাদ্য নিরাপত্তা। তারপরে খাদ্য নিরাপত্তা নির্ণয় নিশ্চিতকরণ। এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ লিখে দিই একদম, খাদ্য নিরাপত্তা নিশ্চিত। এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমার কি কি জিনিস দরকার সেটা হচ্ছে আর কি, যে সমস্যা কি কি হয়, তারপরে হচ্ছে সমাধানের উপায়, সরকারের পদক্ষেপ,
এই জিনিসগুলো হচ্ছে তোমার পঞ্চম অধ্যায়ে খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ছোট অধ্যায়, তো এগুলা থেকে সাধারণত কি একটা প্রশ্নই তুমি পাবা, খুব বেশি কিছু পাবা না। তারপরে হচ্ছে এই যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের যে পদক্ষেপগুলো বা ভেজালমুক্ত খাদ্য আমরা কিভাবে পেতে পারি, এই জিনিসগুলো নিয়ে যদি তুমি মোটামুটি আলোচনা করে দাও, তাহলেই এই খাদ্য নিরাপত্তার অধ্যায় থেকে তুমি কোয়েশ্চেন, এগুলো যদি জানো বেসিক, এগুলো কিন্তু আহামরি কঠিন কিছু না। তাহলে এইগুলো যদি তুমি জানো, তাহলে সহজেই কি পারবা হচ্ছে খাদ্য নিরাপত্তা থেকে উত্তর করতে। এরপরে যদি আমরা যাই ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আছে কি, ষষ্ঠ অধ্যায় আছে অর্থায়ন। তো অর্থায়নের জন্য আমার কোন কোন জিনিস প্রয়োজন, ঠিক আছে? তাইলে এখানে হচ্ছে তুমি ব্যাংক ঋণ, পুঁজি, পুঁজি বলতে পুঁজি বাজার আর কি, পুঁজি বাজার সম্পর্কে ভালো ধারণা রাখবা। তারপর শেয়ার মার্কেট, শেয়ারের শেয়ারের দাম, বৈশিষ্ট্য, সংজ্ঞা এটসেট্রা আর কি, যে কিভাবে করা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার বন্ড মার্কেট সম্পর্কে তুমি একটু পড়ে নিবা। বন্ড মার্কেটের যে এই যে একই জিনিস বৈশিষ্ট্য সংজ্ঞা, এই ডিটেলগুলো যদি তোমার জানা থাকে, তাহলে কি এটাও আনসার করতে পারবা। তো এটা কিন্তু তেমন কঠিন কিছুই না। তারপরে তোমাকে জানতে হবে হচ্ছে কি আর কি আছে এখানে, হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার আর কি, বাংলাদেশের পুঁজিবাজারের বৈশিষ্ট্য, বাংলাদেশের পুঁজিবাজারের বৈশিষ্ট্য কিভাবে কি নিয়ন্ত্রণ করা হয়, শেয়ারের দাম, বৈশিষ্ট্য, সংজ্ঞা, প্রকারভেদটাও তুমি জানা রাখবা, ঠিক আছে? কি কি প্রকার আছে, শেয়ারের প্রকারভেদ কিন্তু তোমার ভালো করে জানতে হবে। আচ্ছা, স্টক এক্সচেঞ্জ কি লিখছি আমি? হয়তো বাংলাদেশের পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ একই জিনিস, এখানে স্টক এক্সচেঞ্জটাও আমি এড করে দিই। তো স্টক এক্সচেঞ্জটাও হচ্ছে কি তুমি দেখে নেবা, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে এই জিনিসগুলো হচ্ছে কি ষষ্ঠ অধ্যায়ের জন্য তোমার দরকারি। এবারে যদি আমরা সপ্তম অধ্যায়ে যাই, সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি। এটার জন্য তোমার লাগবে কি মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য, কারণ, তারপরে হচ্ছে মুদ্রাস্ফীতি নির্ণয়, ঠিক আছে? মুদ্রাস্ফীতি নির্ণয়। তারপর তোমার লাগবে হচ্ছে চাহিদা আর ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা থেকে মোস্টলি সিকিউ চলে আসে, ঠিক আছে? আচ্ছা, মুদ্রাস্ফীতি নির্ণয়টা আমি এখানে না দিই, পরে দিই। চাহিদা এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা 3 স্টার দিয়ে রাখা করে। ওকে, 3 নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি নির্ণয়। কিসের মাধ্যমে? সূচকের মাধ্যমে, ঠিক আছে? সূচকের মাধ্যমে মুদ্রাস্ফীতি নির্ণয় করা। এরপর হচ্ছে বাংলাদেশের মুদ্রাস্ফীতি। বাংলাদেশের মুদ্রাস্ফীতি যদি হচ্ছে তোমার আসে, তাহলে এখানে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কি আসবে? বৈশিষ্ট্য আসবে, আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের উপায়, ঠিক আছে? এই দুইটা জিনিস তোমার আসবে। তাহলে এই হচ্ছে মুদ্রাস্ফীতি থেকে তোমার সাজেশন। এরপর আমি যদি যাই অষ্টম অধ্যায়ে, আন্তর্জাতিক বাণিজ্য। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে তোমার লাগবে হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, দুইটার কি বৈশিষ্ট্য, প্রকারভেদ, তুলনা, সকল কিছুই এটার মধ্যে তোমার চলে আসবে। প্রকারভেদ, তুলনা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার লাগবে হচ্ছে বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক সাহায্য, বাণিজ্য ভার্সেস বৈদেশিক সাহায্য।
ওকে, এছাড়া তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে প্রচলিত অপ্রচলিত রপ্তানি দ্রব্য। এগুলো সাধারণত ছকে চলে আসে, এই আর কি। তাহলে এই হচ্ছে তোমার অষ্টম অধ্যায়ের সাজেশন। এবারে যদি আমি যাই নবম অধ্যায়, নবম অধ্যায়ের জন্য তোমার প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে নবম অধ্যায় হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা। তো সরকারি অর্থ ব্যবস্থা কিভাবে চলে না চলে, তাহলে সরকারের আয় ও ব্যয়ের খাতসমূহ, ঠিক আছে। তারপরে সরকারের অর্থ সংস্থান কিভাবে হয়, সরকারের অর্থ সংস্থানের উপায়। তারপর হচ্ছে কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। এটা সম্পর্কে তুমি জানবা। তারপরে হচ্ছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এই জিনিসগুলা। বৈদেশিক ঋণ, এই জিনিসগুলা জানলেই তোমার মোটামুটি হয়ে যাবে যে সরকার আসলে একটা দেশ কিভাবে চালায়। আরেকটা জিনিস একটু লিখে রাখো, এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কেন জরুরি, কি সমাচার, এই সকল কিছু কিন্তু প্রায়ই চলে আসে। তাহলে এই হচ্ছে নবম অধ্যায় সরকারি অর্থব্যবস্থা, তুমি কিভাবে পড়বা। এরপরে যদি আমি যাই দশম অধ্যায়ে, দশম অধ্যায় হচ্ছে কি উন্নয়ন পরিকল্পনা। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ অধ্যায়। এটার ক্ষেত্রে তুমি বাংলাদেশের ইতিহাসটা একটু জানা নিবা, যে বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার ইতিহাস, ঠিক আছে। আর এই ইতিহাস জানার জন্য সহজ যে জিনিস সেটা হচ্ছে কি তোমার বার্ষিক, দ্বিবার্ষিক আর পঞ্চবার্ষিক পরিকল্পনা। ঠিক আছে। আর একটা জিনিস একটু স্পেশাল মেনশন দিয়ে রাখি এখানে, সেটা হচ্ছে পরিকল্পনা কি, এর প্রকারভেদ, এই সকল কিছু কিন্তু তোমার জানা থাকতে হবে। কি, কত প্রকার, কেন নেওয়া হয়, এই সকল কিছু কিন্তু তোমার জানা থাকতে হবে। তো বার্ষিক, দ্বিবার্ষিক, পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা হচ্ছে কি কার, বাংলাদেশের। তো এই ক্ষেত্রে তোমার কি সর্বশেষ যেটা, সর্বশেষ পরিকল্পনাটা থেকেই সাধারণত প্রশ্ন হয়। বিগত বছরগুলোতে এটা কিন্তু হচ্ছে কি সিলেবাসের বাইরে ছিল, যেই কারণে হচ্ছে কি এটা থেকে তেমন প্রশ্নের উদাহরণ তুমি পাবা না। তো সর্বশেষ পরিকল্পনা থেকে সাধারণত প্রশ্ন আসে। তো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলো একটু পড়বা। দ্বিবার্ষিক পরিকল্পনা বাংলাদেশের ইতিহাসে কয়টা নেওয়া হয়েছিল, কেন নেওয়া হয়েছিল, এগুলো সম্পর্কে দেখবা, ঠিক আছে। তাহলে এই পরিকল্পনাগুলো যদি তোমার জানা থাকে তাইলে খুব সহজে এই চ্যাপ্টার থেকে কি আনসার করতে পারবা। তো এই হচ্ছে তোমাদের এইচএসসি ইকোনমিক্সের জন্য হচ্ছে সাজেশন, ঠিক আছে। তো এইগুলা যদি একটু ভালো করে পড়া থাকে তাহলেই হচ্ছে তুমি খুব সহজেই আনসার করতে পারবা। তো এর বাইরে সাধারণত প্রশ্ন আসবে না। তো এই পুরো ক্লাসটা যদি তুমি ভালো করে দেখো, টপিকগুলো রিভিশন দাও, তাহলে এইচএসসিতে তোমার অন্তত 11টা সিকিউর মধ্যে 7টা আনসার করা কঠিন হবে না। এই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে দেখবা বিভিন্ন বছরের প্রশ্ন আসছে, যেগুলো আমি সাজেশনে তোমাদের দিছি। তো এইটা ভালো করে পড়ো। অল দ্য বেস্ট টু ইউ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।